শুরু হলো আমাদের দ্বিতীয় পর্ব কারণের উপর। দ্বিতীয়, এর আগে তো প্রথম পর্ব গেছে। আমরা প্রথমে ইউরোপের তিনটে দেশ কল্পনায় আনি। তিনটা দেশ কি কি? নেদারল্যান্ডস, পর্তুগাল বা পর্তুগিজ জাতি হিসেবে আমরা খুব চিনি তাদেরকে, আবার ফুটবলের কারণে পর্তুগালকে আমরা চিনি। আর একটি দেশ আছে জার্মানি। কি কি দেশের নাম বললেন? নেদারল্যান্ড, জার্মানি এবং পর্তুগাল। এখানে তিনটা দেশের নাম আসলো কেন? কথা তো আসলো কারণের উপর। আছে কারণটা, না হলে তার এমনিতে আসে না। আর একটা দেশের নাম আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর, এখানে যেগুলো ছোট ছোট, তো আমি এত দূর থেকে তো দেখা সম্ভব না, এমনিতে একটা আন্দাজের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। আন্দাজ নির্ভর একটা বিষয়। আর একটি দেশ আছে অস্ট্রেলিয়া, এই যেখানে মহাদেশ, যেখানে নিউজিল্যান্ড। তো পর্তুগালের কথাটা অন্য কারণে আসতেছে। পর্তুগাল বা এই তিনটা দেশের কারণে। আমরা জানি যে ডয়েচে ভেলের সংবাদ আমরা অনেকেই শুনি। জার্মানিরা ডয়েচল্যান্ড হিসেবে নাকি পরিচিত ছিল এক সময়, ইতিহাসবিদরা ভালো বলতে পারবে। আর ডাচরা সেই সময়ে, ডাচ জাতির নেদারল্যান্ডিস না বলে আমরা ডাচ বলে থাকি। ডাচ কথাটা আসবে কেন? আসলে ডাচ জাতিটা মানে নেদারল্যান্ডের যে ভাষাটা, এটি নাকি উৎপত্তি হয়েছে থেকে জার্মান ভাষা থেকে। তো ওই হিসেবে দুইটাই একই নামে পরিচিত, যার জন্য ডাচ কথাটা ব্যবহার করা হয়। এগুলো আমাদের আলোচনা খুব বড় বিষয় নয়, তবু সাময়িক একটু করে নেই। আর পর্তুগাল বা পর্তুগিজ জাতি এই যে আছে এখনো ওইভাবেই, রাজধানীর নাম হচ্ছে লিসবন। আর এর নাম এক সময় খুব দারুণ একটা শহর ছিল, এখন বোধ হয় আমস্টারডাম এখনো বোধ হয় ওদের রাজধানী নেদারল্যান্ডের। এখন ওটা চালু আছে, ওইভাবেই আছে, পরিবর্তন তো হয়নি। আচ্ছা, এখন এই তিনটি দেশের আর সিঙ্গাপুরের কথার পরে আসবে। এই দেশগুলি মাছ ধরার কাজে ছিল এই দেশটা, আবার ওই সিঙ্গাপুর এখন ওটা অনেক আধুনিক একটি শহর একটা নগর রাষ্ট্র। এটার ইতিহাসে আমরা জানি যে এক সময় তারা মানে জেলের জাতি হিসেবে পরিচিত ছিল। এখন কিন্তু সিঙ্গাপুরকে আর সেভাবে চেনা যায় না। ব্যবসা বাণিজ্য ওটা একটা কেন্দ্রভূমি, সেটা এমন একটা উন্নতির শিখরে পৌঁছে গেছে যে সাধারণ কোনো দেশের কল্পনাই আমরা করতে পারি না ওই দেশটির সাথে। এশিয়ার এই দেশগুলি, এই যে আমাদের এশিয়া মহাদেশের যে দেশগুলি, অনেক দেশ থেকে সে এগিয়ে, অথচ এক সময় তারা মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। এই যে মাত্র 41,543 বোধ হয় এত বড় কিলোমিটারের একটা দেশ নেদারল্যান্ড, এই যেখানে এটা তো ইউরোপ, আমি বড় করে দেখাচ্ছি, এর মধ্যে আছে। এই দেশটি কিন্তু একেবারে মানে উচ্চভূমি নাই বললেই চলে। আমি তো যাইনি, দেখছি যে যতটুকু আমি তথ্য সংগ্রহ করেছি। তো এই দেশটিতে কিন্তু ওই এক সময় অর্থনীতির চালিকা শক্তি ছিল ধীবর জাতি, অর্থাৎ এই জেলে জাতি আর ওই বণিক শ্রেণী। তাদের ইনকাম বলতে আর তেমন কিছু ছিল না সেই সময়ে, অনেকদিন আগের ঘটনা। আমি আপাতত এটা সরিয়ে ফেলি, আমাদের এটা পরে লাগলে আবার দেব, পরে আমি লিখে রেখেছি, তো ওটা একটু দেখাই। যে কারণ, সময় এবং প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী। এখানে একটা চিহ্ন দেখেন যে VOC, এইরকম ভাবে লেখা হয়ে থাকে। এই কোম্পানিটার সম্বন্ধে আপনার ইউনেস্কো নাকি এটাকে 2003 সালে স্মরণ করেছে, এটাকে একটা স্মরণযোগ্য একটা কোম্পানি। এই কোম্পানিটি এত বেশি সুনাম করেছিল সেই সময়। 1568 সালে নেদারল্যান্ড স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং একটা
সেই 80 বছরের মতো বোধহয় যুদ্ধে জড়িয়ে পড়ে। আমাদের প্রশ্ন হলো, এই কোম্পানিটা, এই নেদারল্যান্ডের এই কোম্পানিটি তখন কতটা শক্তিশালী ভূমিকায় আসে। আর যুদ্ধ ঘোষণা তো বুঝতেই পারছেন, ব্যয়বহুল একটা ব্যাপার, সেখানে টাকা পয়সার তো ব্যাপার আছে। এই কোম্পানিটি যেভাবে প্রভাব বিস্তার করেছিল সেটা এখনো আমরা যারা লেখাপড়া করি, চাকরি করি, তাদেরকে আমাদের পড়তে হয় এবং এগুলো আলোচনা করতে হয়। মাপ নেই কারো, জানতে হয়। অনেকটা রোমাঞ্চও বটে, জানাটার মধ্যে একটা রোমাঞ্চও আছে, রোমান্টিকতাও আছে, একটা রোমাঞ্চ ঘিরে থাকে আমাদেরকে। সে আমাদের পূর্বপুরুষদের কাহিনী। সেই সময় আমরা এটাকে এড়িয়ে যেতে পারি না, সময়কে আমরা এড়িয়ে যেতে পারি না। সো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো এটা মশলা নিয়ে যেত আমাদের এশিয়া মহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে মশলা, এই জাতীয় জিনিস। আবার কোনো জাপান থেকেও তারা নাকি নিত, চায়না থেকে সিল্ক নিত, ওখান থেকে রূপা নিত, জাপান থেকে, এরকম নিয়ে যেত। আর এটা ইউরোপ অঞ্চলে, ওই পশ্চিম ইউরোপ ওই অঞ্চলটাতে বেশ ছিল, চাহিদা ছিল। ফলে কোম্পানিটি খুব দ্রুতই এগিয়ে যায়, পয়সা করে দিতে প্রভাব বিস্তারের দিক থেকে অনেকটা এগিয়ে যায়। বলা হয়ে থাকে 78 মিলিয়ন ডাচ গিল্ডার্সের সংখ্যার দিন তাদের ক্যাপিটাল ছিল। প্রচুর লোক তারা নিয়োগ করেছিল। আরো পরবর্তী সময় আমি কোনো কথা আলোচনা আসলে আমি আরো ভালো করে বলবো। যাই হোক, এরা এই পর্তুগিজদের কাছ থেকে এরা মালপত্র প্রথম দিকে, কিন্তু কথাটা আমার আর একটু পিছনে যেতে হচ্ছে। এই এই পর্তুগালের লিসবন থেকে তারা মালপত্রগুলো কিন্তু কিনে আবার ইউরোপে ওটা সরবরাহ করত। ফলে তাদের প্রচুর লাভ তখনও হয়েছিল। তো এক সময় এরা এই নেদারল্যান্ড স্বাধীনতা ঘোষণা করা, তারপরে স্প্যানিশদের সাথে বা স্প্যানিশদের সাথে যে এর যুদ্ধ ঘোষণা করা হলো বা ব্রিটিশদের, সেখানে নানান ঘটনার মধ্যে তারা পড়ে যায় এবং তারা কিছুটা প্রভাবও বিস্তার করে সরকারের উপর, তাদের রাষ্ট্রের উপর। তাদের যে রাষ্ট্র, সেটার উপর তারা প্রভাব বিস্তার করে। ফলে দেখা যায় তারা ধীরে ধীরে শক্তি অর্জন করতে থাকে। অর্থনৈতিক শক্তি মানে তো বড় শক্তি। এরা তখন বিষয়টা জানতে পারে যে পর্তুগাল আসলে কোথা থেকে কোন পথে এই জিনিসগুলি সরবরাহ করে, এবং তারা যাত্রাপথ, একটা যোগাযোগ ব্যবস্থাটা, অর্থাৎ ওয়েটা তারা জানতে পারে, এবং সেভাবেই তারা বেন্টনে এসে পৌঁছে, আপনার ইন্দোনেশিয়ার বালিতে, এবং বেন্টনে এসে পৌঁছে, বেন্টনে এসে পৌঁছে, সেখান থেকে তারা বাণিজ্য করে নিয়েও যায়। একটা সময় এসে যায় যে তারা কিছুটা হলেও পয়সা করে দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, এবং তারা চেষ্টা করে কিভাবে একটা এই প্রতিষ্ঠানটাকে বা এই ব্যবসাটাকে তারা বড় করতে পারে। প্রথম সেই হিসেবে ধরা হয় এই সেই কোম্পানি যারা প্রথমে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি পরিণত হয়। এবং আমরা পাবলিকলি ট্রেডেড কোম্পানি হিসেবে এটাকে প্রথম দেখেছি। এখন যেটা আমাদের স্টক এক্সচেঞ্জ বা স্টক বিজনেস হিসেবে আমরা দেখে থাকি, এটি কিন্তু উদ্যোক্তা বা এটা আবিষ্কার ধরে নেওয়া যায় এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এরা 200 বছর যাবৎ শাসন করে পৃথিবীকে, নানা কর্নারে তারা এটা শাসন করে পৃথিবীর। এমনকি বলা হয়ে থাকে এরা হাজার হাজার আফ্রিকানদেরকে, আফ্রিকান নিগ্রোদেরকে দাস হিসেবে গ্রহণ করে। বিভিন্ন জায়গায় তারা নিয়ে যায়, প্রায় 50,000-এর কথা অবশ্য শোনা যায়। এবং এখানে ইন্দোনেশিয়াতে তারা চাইনিজ এথনিকদেরকে হত্যাও করে, প্রায় 10,000-এর কথা বলা আছে। তাহলে তারা কতটা মারমুখী হয়ে ওঠে বা শক্তিশালী হয়ে ওঠে, এটা আমাদের কাছে প্রতীয়মান হয়। আমি প্রথমে ইউনেস্কো একটা কথা শব্দ ব্যবহার করেছি। ইউনেস্কো তাহলে স্মরণ করেছে তাদেরকে। আমাদের কেন স্মরণ করতে হয়? আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমাদের কেন স্মরণ করতে হবে? আমাদের তাহলে কারণকে স্মরণ করতে হয় কেন?
আবার এটা লাউহে মাহফুজে বা লেখা আছে কেন? পবিত্র আল কোরআনের মতো একটা বিষয়, সাবজেক্ট, গ্রন্থ, পবিত্র গ্রন্থ, খুবই শক্তিশালী, বলতে গেলে আমরা এমনিতে বলে থাকি যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সেই গ্রন্থে আবার তাকে আমাদের কেন স্মরণ করতে হবে? তাহলে আমাদের তো প্রশ্ন, এখন তো আমার নানান রকমের ব্যবসা বাণিজ্যর বিষয়গুলোকে ধারণ করি, এগুলোর উপর লেখাপড়া করি, এগুলোর উপর আমরা লেখাপড়া করে চাকরি করছি। আমরা কিন্তু প্রতিনিয়তই এই ধরনের কোম্পানিগুলোকে স্মরণ করি। আমাদের কিন্তু এর থেকে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই। বর্তমান বিশ্বে এটাকে কখনোই এড়িয়ে যাওয়া যায় না। স্বয়ং আল্লাহ যেহেতু কারুনকে স্মরণ করেছেন, তার বিষয়ে আমাদের স্মরণ ভাবতে বলেছেন, বা তাদের বিষয়টা আমাদের মাথায় নিতে বলেছেন। তাছাড়া আমরা নেব কেন? কোথাকার কোন কারণ কেন নেব? আসলে ভেতরে যে থিমটা, এই থিমটা আসলে খুবই মারাত্মক। যে কি করে একটি কোম্পানি বা একজন ব্যক্তি অসম্ভব শক্তিশালী হয়ে ওঠে টাকা পয়সা বা অর্থনৈতিক টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্যের নানান প্রসারতার মাধ্যমে সে শক্তিশালী হয়ে ওঠে। বলাই বাহুল্য যে এটি চিরন্তন। সেই তখনকার যুগ থেকে 450 বছর আগে, 4,500 বছর আগে, 4,500 বছর আগে থেকে আজও আমাদেরকে এই বিষয়গুলি মাথায় নিতে হচ্ছে। তার আগে কি হয়েছে অতটা আমাদের জানা নেই, কেন সে বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি, সুস্পষ্ট কোনো ধারণা নেই। থাকতে পারে ছোটখাটো, সেগুলো আল্লাহ স্মরণ করেননি। যতটুকু করেছেন আমরা সেটুকুই বর্তমান সময়ে ওটা মিলিয়ে দেখছি যে কারুনেরা আসলে কতটা শক্তিশালী এবং তারা কতটা সময় এবং প্রকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কাউকে ছাড়া তোয়াক্কা করে না। যাই হোক, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার 1580 সালের দিকে এসে আবার বোধহয় যুদ্ধে জড়িয়ে পড়ে। এখন ডাচের কথা দেখেন যে 41,543 বর্গ কিলোমিটারের এই দেশটা, এমন বলা হয় থাকে যে 2020 সালে এদের ইনকাম হচ্ছে প্রায় 52,000 ইউএস ডলারেরও বেশি। চিন্তা করা যায় এরিয়াটা কতটুকু, খুব বড় নয় কিন্তু। আমাদের দেশে 1,47,000 বর্গ কিলোমিটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে 2.5 গুণ, প্রায় 3.5 গুণ বা 4 গুণের কাছাকাছি, 4 ভাগের 1 ভাগ এই ছোট্ট রাষ্ট্রটি, তার মাথা পিছু আয় হচ্ছে $52,000। এই ভিউসি এমন ভাবে টাকা পয়সা সবার কাছ থেকে নিয়ে নিল, এমন একটা কৌশলে যে তাকে এতটা, আমার কাছে, তার কাছে টাকা আছে একজন ব্যক্তির কাছে নেদারল্যান্ডে, টাকাটা তারা নিয়ে নিলেন এবং কোনো প্রকার ঝুঁকি ছাড়ে তারা তার লাভ পেয়েছেন। অতএব সবাই মিলে টাকা দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে কারুনের মতো শক্তিশালী ব্যক্তিরা কিভাবে শক্তিশালী তদানীন্তন আমলে হয়েছিল। কেননা এই কোম্পানিটির ভিওসির বাইরে যাওয়ার সুযোগ তখন অনেক কারোরই হয়নি, সবাই বরং জড়িয়ে পড়ে একটা শক্তিশালী একটা নেটওয়ার্ক তারা নিজেরাও গড়ে তোলায়। কেননা তার শক্তি, ওই ভিওসির শক্তি বাড়ান মানে নিজের শক্তি। আমি যদি সেই সময় থাকতাম বা আমি যদি সেই শেয়ার হোল্ডার হতাম, তাহলে আমিও সেই একটা ওই শক্তিশালী কোম্পানির সাথে থাকাটাকে নিজের জন্য একটা বিশাল শক্তি মনে করতাম এবং আমাকে বেশ একটা নিরাপত্তা দিত। এটা তো ভাবাই যায়। কারণ আসলে এরকমই একটি ব্যবস্থা সে সময় গড়ে তোলে, যার জন্য এটি লাউহে মাহফুজে লেখা আছে যে এরা, আমি এটা একটা সিমিলারিটি করছি মাত্র, যে এরা আসলে যুগ যুগ ধরে, সেই শতবর্ষ, হাজার বছর, এরকম করে বছরকে বছর ধরে এরা খুবই শক্তিশালী একটা অবস্থান নিয়ে থাকে। আমরা এটাকে ওভারটেক করতে পারি না, যার জন্য আল্লাহ কারণের এই কথাটা বলেছেন যে সময়টা তার কাছে কিছুই নয়, তার অর্থই সব। কিন্তু সময় যে একদিন তাকে ঘিরে ফেলবে, প্রকৃতি যে তাকে একদিন ঘিরে ফেলবে, গ্রাস করে ফেলবে, এটি এই কারণেরা কখনোই বুঝতে সক্ষম হয়নি। যখন ধ্বংস হয়েছে তখন শুধু এই স্মৃতির পাতায় মানুষ এটা
আউড়িয়েছে মাত্র, পড়েছে মাত্র, যেমনটা আমরা এখন পড়ে থাকি। বিশ্বের কত কত কোম্পানি শেষ হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। ভিউসির ভাগ্যেও এমনটাই ঘটেছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে কোনো পর্বে বা এটা অন্য কোনো বিষয়ে আলোচনা করতেও এই ভিউসির কথাটা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথাটা, আমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কথা বলছি, এটা আমি তুলে ধরব। আপনারা ভালো থাকেন, আল্লাহর রহমতে ভালো থাকেন, আপনাদের উপর আল্লাহ সহায় হন, এই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।